হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর বিজনেস স্টাডি সাবজেক্টটা নিয়ে। আমাদের বিজনেস স্টাডি সাবজেক্টটার 2 নম্বর চ্যাপ্টার চলছিল। 2 নম্বর চ্যাপ্টারের নাম কি ছিল? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার নীতি। এই চ্যাপ্টারে আজকে যেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হেনরি ফিয়লের ব্যবস্থাপনা যে 14টা নীতি আছে সেই 14টা নীতি এখন তোমাদের সামনে আলোচনা করব। তো হেনরি ফিয়লের 14টা নীতি জানার আগে তোমরা অবশ্যই হেনরি ফিয়ল সম্পর্কে একটু ডিটেলসে জেনে নাও, ঠিক আছে? তো অলরেডি আমি হেনরি ফিয়ল সম্পর্কে ডিটেলস আমি ইউটিউবে ভিডিওটা ছেড়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর এই 14টা নীতি দেখো, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। হেনরি ফিয়ল যে 14টা নীতির কথা বলেছিল সেই 14টা নীতি এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তোমাদের তো পরীক্ষায় আসবে 4 নম্বরে, এই চ্যাপ্টারতে তোমাদের পরীক্ষায় 4 নম্বর আছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কেমন কোশ্চেন দিতে পারে বলতে পারে যে হেনরি ফিয়লের যে কোনো 4টি নীতি আলোচনা করো, ঠিক আছে? বা কখনো কোনো দেখা গেছে যে এরকম কোশ্চেন দিয়ে যায় হেনরি ফিয়ল যে 14টা নীতি কথা বলেছিল সেই 14টা নীতির মধ্যে যে কোনো দুটো নীতি তোমাকে আলোচনা করতে বলতে পারে, অর্থাৎ শর্ট নোট দিতে পারে। তার মানে তোমাকে সমস্ত নীতি তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। তো এক এক করে নীতিগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো স্ক্রিনে তোমরা প্রথম নীতিটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে? প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক। মানে মানেটা তোমরা বুঝতেই পারছো, এটা কি কর্ম বিভাজনের নীতি। ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে কর্ম বিভাজনের নীতি। ডিভিশন অফ ওয়ার্ক মানে কি? ওয়ার্কটাকে ডিভাইড করে দেওয়া। দেখো কি লেখা আছে, whole work should not be assigned to one person. Whole work divides small units. One person, one unit of work according to his capacity, qualification and experience. তার মানে কি বলেছে, একটা অর্গানাইজেশনের ভিতরে যে টোটাল যে কাজটা থাকবে না, সেই টোটাল কাজটা কখনোই একজন পার্সনকে দেয়া হবে না, মানে অ্যাসাইন করবে না একজন পার্সনকে। সমস্ত কাজটা ডিভাইড করা হবে স্মল ইউনিটে। আর একজন পার্সনকে যে একটাই কাজ দেয়া হবে, সেই একটা কাজটা দেওয়া হবে সেই পার্সন বলতে পারো সেই এমপ্লয়ির ক্যাপাসিটি দেখে, সেই এমপ্লয়ির কোয়ালিফিকেশন দেখে, সেই এমপ্লয়ির এক্সপিরিয়েন্স দেখে। আশা করি বুঝতে পারলে কি বলেছে। মানে হেনরি ফিয়লের যে ফার্স্ট প্রিন্সিপাল ছিল ডিভিশন অফ ওয়ার্ক, ও কি বলেছে যে টোটাল যে কাজটা থাকবে অর্গানাইজেশনের ভিতরে সেই কাজটা কখনোই একজন এমপ্লয়িকে দেওয়া হবে না। টোটাল কাজটা ছোট ছোট ভাগে ভাগ করা হবে, ঠিক আছে? এবং এক একটা ভাগ এক একজন এমপ্লয়িকে দেওয়া হবে তাদের কাজের ক্যাপাসিটি দেখে, তাদের কোয়ালিফিকেশন, তাদের এক্সপিরিয়েন্স দেখে দেওয়া হবে। যেমন একটা যদি এক্সাম্পল নিই, কি লেখায় দেখতে পাচ্ছ? ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা যদি বলি, ধরো একটা সুন্দর একটা বেড তৈরি করা হবে, তাহলে বেড তৈরি করতে নিশ্চয়ই তো একটা বেড তৈরি করতে ধরো একজনের পক্ষে সম্ভব নয় বেড তৈরি করা, বা তুমি বলতে পারো চেয়ার টেবিল, ঠিক আছে? তো এইগুলো তৈরি করতে নিশ্চয়ই কখনো একজন এমপ্লয়ির পক্ষে সম্ভব নয়। তাই কি করছে যে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তোমরা যদি যাও, এই যে বেড তৈরি করার জন্য প্রথমে উডগুলোকে কাটতে হয়, তাহলে কাঠের একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো তারপর সেই কাঠগুলোকে জয়েন করতে হয়, সেই জয়েনিং এর একটা ডিপার্টমেন্ট আছে। তারপর পালিশ করতে হয়, সেই পালিশিং এর একটা ডিপার্টমেন্ট আছে। তারপর ফিনিশিং টাচ এর একটা ডিপার্টমেন্ট আছে। এই কাজগুলো সবাইকে যদি আলাদা আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কাজটা খুব সুন্দর হবে, ঠিক আছে? তো আচ্ছা, এবার দেখে নেবো এই যে হেনরি ফিয়ল যে বলেছিল ডিভিশন অফ ওয়ার্ক, যে ফার্স্ট প্রিন্সিপাল বলেছিল, এর পজিটিভ এফেক্ট গুলো কি, অর্থাৎ এই নীতিগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা কি ভালো এফেক্টটা পাবো। প্রথম হচ্ছে স্পেশালাইজেশন, ঠিক আছে? মানে অর্গানাইজেশনের ভিতরে যে টোটাল যে ওয়ার্কটা আছে, টোটাল যে কাজটা আছে, সেটা যদি এমপ্লয়ীদের মধ্যে ডিভাইড করে দিই তাহলে কাজটা খুব সুন্দর হবে, অর্থাৎ কাজের একটা স্পেশালিটি বাড়বে। তারপর তাদের কোয়ালিফিকেশন বা তাদের ক্যাপাবিলিটি ওয়াইজ কাজ দেবো। ধরো একজন এমপ্লয়ি উডটাকে ভালো করে কাটতে পারে, ঠিক আছে? তাকে যদি জয়েনিং এর কাজ দিই তাহলে তো কাজে অনেক ভুলভ্রান্তি ধরা পড়বে। সুতরাং আমাকে দেখতে হবে তার কি ক্যাপাবিলিটি আছে, কি ক্যাপাবিলিটি থেকে কাজ দেবো। কোয়ালিফিকেশন, ধরো একজন ওয়ার্কার মার্কেটিং এর কাজে এক্সপার্ট, তাকে যদি অ্যাকাউন্টস এর কাজ দেওয়া হয় তাহলে নিশ্চয়ই অনেক ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে স্পেশালাইজেশন। এরপরে কি বলছে? ইমপ্রুভ এফিসিয়েন্সি। বলেছে ওয়ান ইম্পর্টেন্ট পারফর্ম ওয়ান টাইপ অফ জব এগেন অ্যান্ড এগেন হি উইল বিকাম এক্সপার্ট। ধরো না একটা সাবজেক্ট তোমরা পড়ছো, ঠিক আছে? ধরো তোমরা যে অ্যাকাউন্টেন্সি করেছো, অ্যাকাউন্টেন্সি ধরো একটা চ্যাপ্টার আছে 12 এ অ্যাডমিশন হবে পার্টনার। তো একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন হবে পার্টনার বারবার করে করতে থাকে তাহলে কি হবে? সেটার প্রতি সে অভ্যস্ত হয়ে যাবে, কোনো রকমের ভুলভ্রান্তি ধরা পড়বে না। এখানেও তাই বলেছে একটা কাজ যদি ওয়ার্কারকে একটা কাজ বারবার করতেই থাকে তাহলে কি সেই কাজে সে এক্সপার্ট হয়ে যাবে। তো এটাই বলেছে পজিটিভ এফেক্ট। এরপরে কি দেখতে পাই তোমরা? কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। মানে এই প্রিন্সিপালগুলো যদি না মানা হয় তাহলে কি হতে পারে? ল্যাক অফ এফিসিয়েন্সি, ঠিক আছে? এমপ্লয়ীদের এফিসিয়েন্সির অভাব দেখা যাবে, ঠিক আছে? তো ধরো একজন ওয়ার্কার বা একজন এমপ্লয়িকে যে ভালো কাট কাটতে পারে তাকে জয়েনিং এর কাজ দিয়েছে, ঠিক আছে? তাহলে ওদের তো কাজকর্মে তো অনেক রকমের ভুল হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর বলেছে নো স্পেশালাইজেশন, ঠিক আছে? তারপর বলছে চান্সেস অফ ডুপ্লিকেশন অফ ওয়ার্ক, ঠিক আছে? একজন ওয়ার্কার যে ভালো করে কাট কাটতে পারে, ঠিক আছে, সে তো কাট কাটবেই, কিন্তু আবার অন্য লোকও যদি কাট কাটতে চলে আসে, ঠিক আছে, তার মানে একই কাজ দুবার হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা কি হচ্ছে, আর এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি হবে? কাজটা অনেক কঠিন হয়ে যাবে। তো আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে পারলে। এরপরে হেনরি ফিয়লের নেক্সট প্রিন্সিপালে আসা যাক, অর্থাৎ 2 নম্বর প্রিন্সিপালে আসা যাক।
যাক। 2 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, বলছে প্রিন্সিপাল অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ কর্তৃত্ব ও দায়িত্বের নীতি। তো এই কর্তৃত্ব দায়িত্বের নীতিটা পড়ার আগে আমাদের জেনে নিতে হবে, অর্থাৎ অথরিটি আর রেসপন্সিবিলিটি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে অথরিটি জিনিসটা কি আর রেসপন্সিবিলিটি জিনিসটা কি। অথরিটি মিনস পাওয়ার টু টেক ডিসিশন, অর্থাৎ কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতাই হচ্ছে অথরিটি। আর রেসপন্সিবিলিটি কি, রেসপন্সিবিলিটি মিনস অব্লিগেশন টু কমপ্লিট জব অন টাইম মতন কাজটা কমপ্লিট করার যে অব্লিগেশন সেটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। তো হেনরি ফেয়াল কি বলেছে, হেনরি ফেয়াল বলেছে যে অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে ব্যালেন্স থাকতে হবে, মানে দুটো ইকুয়াল হতে হবে। অথরিটি যা পাবো আর রেসপন্সিবিলিটি দুটো যেন ইকুয়াল হয়, অর্থাৎ যাকে কোনো কাজের রেসপন্সিবিলিটি দেওয়া হয় তাকেই যেন সেই রেসপন্সিবিলিটিটা পালন করার জন্য উপযুক্ত অথরিটি দেওয়া উচিত। তাই তো হেনরি ফেয়াল বলেছেন যে অর্গানাইজের কাজ সুন্দরভাবে খুব ভালোভাবে সম্পাদন করার জন্য বা বলতে পারে খুব ভালোভাবে অ্যাচিভ করার জন্য রেসপন্সিবিলিটি আর অথরিটির মধ্যে একটা সমতা থাকা দরকার, মানে ব্যালেন্স থাকা দরকার। বলছে রেসপন্সিবিলিটির তুলনায় যদি অথরিটি বেশি হয় তাহলে কি হবে, নেগেটিভ রেজাল্ট চলে আসবে, মানে মিস ইউজ অফ পাওয়ার। যে তোমরা বলতে পারো ক্লার্ক বলো বা ওয়ার্কার বলো বা এমপ্লয়ি বলো, এদের যদি পাওয়ারটা বেশি দেওয়া হয়, ঠিক আছে, তো মানে অথরিটি যদি বেশি দেওয়া হয় তাহলে ওরা কি করে পাওয়ারের মিস ইউজ করবে। আর উল্টোভাবে বললে তোমার রেসপন্সিবিলিটি যদি অথরিটির তুলনায় যদি রেসপন্সিবিলিটি বেশি হয় তাহলে কি হবে, ওয়ার্কার উইল নট বি এবল টু কমপ্লিট জব অন টাইম। যদি ওদের রেসপন্সিবিলিটিটা বেশি দিয়ে দেওয়া হয় তাহলে ওয়ার্কাররা টাইম মতন তাদের কাজটা কমপ্লিট করতে পারবে না। দে অলওয়েজ হ্যাভ টু টেক পারমিশন টু ডু এনি ওয়ার্ক, যে কোনো একটা ছোট তুচ্ছ কাজের জন্য পারমিশন নিতে হবে, ঠিক আছে। যেমন একটা যদি এক্সাম্পল বলি, ধরা যাক একজন এমপ্লয়িকে এক সপ্তাহে 100 ইউনিট তৈরি করতে বলেছে, ঠিক আছে, তো ইফ স্টোর হ্যাজ নো র মেটেরিয়াল দেন হি উইল নট বি এবল টু কমপ্লিট জব অন টাইম বিকজ হি হ্যাজ নো পাওয়ার টু পারচেস র মেটেরিয়াল। তো ওকে এক সপ্তাহে 100 ইউনিট তৈরি করতে বলেছে, তাহলে কি করে তৈরি করবে, ও যেখানে প্রোডাকশন করছে সেখানে র মেটেরিয়াল মজুত রাখতে হবে, তো র মেটেরিয়ালই নেই, ঠিক আছে। তো ওই কাজটা কমপ্লিট করার জন্য যে র মেটেরিয়াল লাগবে সেই র মেটেরিয়ালটাই ওখানে নেই। এই র মেটেরিয়ালটা পারচেস করার জন্য তাকে তো পারমিশন নিতে হবে, কারণ সে তো র মেটেরিয়াল শেষ হয়ে গেলে র মেটেরিয়াল পারচেস করবে, সে তো র মেটেরিয়াল পারচেস করতে পারবে না, সেই র মেটেরিয়াল পারচেস করার তার পাওয়ারই নেই তার কাছে। আচ্ছা, এবার দেখে নি পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট গুলো কি, নো মিস ইউজ অফ পাওয়ার, পাওয়ারের মিস ইউজ হবে না, ঠিক আছে, তো অর্থাৎ দুটো যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ারের মিস ইউজ হবে না। আর বলছে এমপ্লয়ি কমপ্লিট দেয়ার জব অন টাইম উইদাউট এনি ডিলে, এমপ্লয়িরা টাইম মতন কাজটা কমপ্লিট করতে পারবে, কোনো রকমের দেরি হবে না। আর বলছে এই কনসিকুয়েন্স ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি হতে পারে, ডিলে ইন ওয়ার্ক, কাজ করতে দেরি হবে, মানে লেস অথরিটি, কারণ যে কোনো ছোট কাজ করার জন্য অথরিটির পারমিশন দরকার আছে, ঠিক আছে, তো সে তো অথরিটিই পায়নি, অথরিটি কম পেয়েছে, এতে কাজ করতে দেরি হবে। এবার যে মিস ইউজ অফ অথরিটি, ওয়ার্কারদের যা কাজ করতে হবে তার তুলনায় যদি অথরিটি যদি বেশি থাকে, তাদের পাওয়ারটাই যদি বেশি থাকে তাহলে কি পাওয়ারের মিস ইউজ করবে। আর বলছে ওভারবার্ডেন উইথ ওয়ার্ক, ওয়ার্কার না আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলবে, মানে এক্সেস অফ রেসপন্সিবিলিটি। এখানে এক্সেস বলতে গেলে অথরিটি আর রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, ঠিক আছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা এটাকেই বলছে এক্সেস। তো আশা করি এই পয়েন্টটাও বুঝতে পেরেছো। এরপরে হেনরি ফিওলের থার্ড প্রিন্সিপালে আসা যাক। থার্ড প্রিন্সিপালটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন, মানে হচ্ছে নিয়মানুবর্তিতা। তো দেখো এটা কি বলছে, যে কোনো অর্গানাইজেশনে ডিসিপ্লিন বজায় রাখা একান্তই প্রয়োজন, ঠিক আছে, ডিসিপ্লিন ছাড়া কোনো অর্গানাইজেশন ভালোভাবে চলতে পারে না। তো দেখো ব্যাপারটা একটু ডিটেলসে বোঝা যাক। আমরা যদি একটা স্কুলের এক্সাম্পলেই যদি আসি, দেখো যে কোনো একটা স্কুলে পার্টিকুলার একটা ইউনিফর্ম পরে যেতে হয়, ঠিক আছে, তো এটা একটা রুল। এবার ধরো স্কুলের একটা টাইম পিরিয়ড আছে, ধরো সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি, এটাও একটা রুল। স্কুলে প্রতিটা টিচার এতটা মিনিট ধরে, ধরো এক একটা ক্লাস 40 মিনিট ধরে হবে, এটাও একটা রুল, ঠিক আছে। স্কুলে প্রতিদিন একটা টিফিন হয় 30 মিনিটের, এটাও একটা রুল, ঠিক আছে। এই রুলগুলো অর্থাৎ এই রুল আর রেগুলেশন গুলো আমাদের সবাইকেই মেনে চলতে হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ডিসিপ্লিন জিনিসটা কি, এটাই হচ্ছে ডিসিপ্লিন। যেমন স্কুলের মধ্যে এই সমস্ত যে রুলগুলো আছে এই রুলগুলো আমাকে মেনে চলতে হবে। তাই তো এখানে বলেছে ওবিডিয়েন্স টু রুলস এন্ড এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ফর সিস্টেমেটিক ওয়ার্কিং, অর্থাৎ প্রতিটা অর্গানাইজেশনের যে রুল আছে সেই রুলগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে। এন্ড এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ফর সিস্টেমেটিক ওয়ার্কিং, কোনো এমপ্লয়ি কাজ পাওয়ার সময় তাদের একটা এগ্রিমেন্ট দেয়, সেই এগ্রিমেন্টটা মেনে তাদের কাজকর্ম করতে হবে, ঠিক আছে। এই প্রসঙ্গে ফিওল কি বলেছিল, বলছে ফিওল ইনসিস্ট ডিসিপ্লিন ইজ নট রিকোয়ার্ড অনলি এট সাবঅর্ডিনেট লেভেল, ম্যানেজমেন্ট আর সুপারিয়ার শুড অলসো অনার দেয়ার কমিটমেন্ট টুয়ার্ডস অর্গানাইজেশন এন্ড ওয়ার্কার্স। মানে ডিসিপ্লিনটা শুধুমাত্র সাবঅর্ডিনেট লেভেল, মানে শুধু ওয়ার্কারদের ডিসিপ্লিন মানলে চলবে না, ম্যানেজমেন্ট লেভেলকেও ডিসিপ্লিনটা মানতে হবে। যেমন ধরো আমরা যদি স্কুলের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, কি বলছিলাম, স্কুলে শুধু স্টুডেন্টের ডিসিপ্লিন মানে রুলটা মেনে চললে হবে না, তাদের স্কুলের যে স্টুডেন্টের যে আপার লেভেল আছে, আপার লেভেল মানে তোমরা কি বুঝছো, যে মনিটর আছে, তারপর যে টিচিং স্টাফ, এদেরও রুল মেনে চলতে হবে, কারণ এরা যদি টাইম মতো যদি ক্লাস না করায় তাহলে স্টুডেন্টরা কি ডিসিপ্লিন হারিয়ে ফেলবে, ঠিক আছে। এই জিনিসটা বলেছে। দেখো ফর এক্সাম্পল কি দেখতে পাচ্ছ, এমপ্লয়ি মাস্ট মিট দেয়ার কমিটমেন্টস টুয়ার্ডস ওয়ার্ক এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি, মানে এমপ্লয়িদের যেই কাজটা দেওয়া হবে সেই কাজটা তারা এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি ভাবে ফুলফিল করবে। সুপারিয়ার মানে ম্যানেজমেন্টের কথা বলছে, অলসো মিট দেয়ার কমিটমেন্টস বাই ফুলফিলিং দেয়ার প্রমিসেস অফ ইনক্রিমেন্ট আর প্রমোশন এক্সট্রা, মানে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তারা তো তাদের কাজ এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি ভাবে করবেই, পাশাপাশি তারা যা কমিট করেছিল
তারা যা প্রমিস করেছিল সেই প্রমিসটাও ফুলফিল করতে হবে। যেমন ধরো কোনো ওয়ার্কার বা কোনো এমপ্লয়িকে বলেছিল তোমরা যদি এই কাজটা এই টাইমের মধ্যে করে দাও তাহলে তোমাদের এই প্রমোশনের ব্যবস্থা করবো বা ইনক্রিমেন্টের ব্যবস্থা করবো, তার মানে সেই কাজটাও ফুলফিল করতে হবে। এটাই বলেছিল হেনরি ফিয়াল। এবার দেখে নি এই রুলটা ফলো করার পজিটিভ এফেক্টটা কি আছে, ঠিক আছে, অর্থাৎ এই রুলটা যদি ফলো করি তার পজিটিভ এফেক্টটা কি পাবো। সিস্টেমেটিক ওয়ার্কিং অফ অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশনের কাজকর্মটা খুব সিস্টেমেটিক ওয়েতে চলবে। ধরো প্রথমে কি বললাম, সাবঅর্ডিনেট মানে ওয়ার্কাররা তাদের কাজটা খুব সুন্দরভাবে করবে, অর্থাৎ এফেক্টিভলি আর এফিসিয়েন্টলি করবে, আর ম্যানেজমেন্ট লেভেলও তাদের কাজটা খুব ভালোভাবে করবে, অর্থাৎ এফিসিয়েন্টলি আর এফেক্টিভলি করবে। তাহলে অর্গানাইজেশন কাজকর্ম খুব সিস্টেমেটিক ওয়েতেই চলবে। আর কি বলছে, ইমপ্রুভ এফিসিয়েন্সি। আর সাবঅর্ডিনেট আর সুপারিয়ার যখন নিজেদের কাজকর্ম ঠিকঠাক ভাবে করবে তাহলে ওয়ার্কিং পজিশনটাও তোমার এফিসিয়েন্ট হবে, তাই কাজকর্মটাও অনেক এফিসিয়েন্ট হবে। আচ্ছা, আর আরেকটা কি হতে পারে, এই যে এখানে সুপারিয়ার আর সাবঅর্ডিনেট আছে, এই দুজনের মধ্যে সম্পর্ক তার রিলেশনটা খুব ভালো হবে। আর কি বলছে, এই রুলটা যদি ফলো না করি তাহলে কি হবে, বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, যদি ফলো না করি কি ডিসঅর্ডার দেখা দেবে, কনফিউশন দেখা দেবে, ঠিক আছে। তো অর্থাৎ তোমার বলতে পারো বিশৃঙ্খলা দেখা দেবে, দ্বন্দ্ব দেখা দেবে। আর কি বলছে, ওয়েস্টেজ অফ রিসোর্সটা ওয়েস্টেজ হবে। আর বলছে ডিলে ইন ওয়ার্ক, বলছে রুল আর রেগুলেশন যদি ঠিকঠাক ভাবে যদি ফলো না করি তাহলে কাজকর্মে দেরি হবে। তারপর আরেকটা বলতে পারো তোমরা সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে ভালো সম্পর্ক থাকবে না। তো এই হচ্ছে হেনরি ফিয়াল বলেছিল। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা হেনরি ফিয়ালের 4 নম্বর প্রিন্সিপালটা পড়ে নিই। 4 নম্বর প্রিন্সিপালটা কি দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমেন্ট, মানে আদেশ দানের একতা। কমেন্ট মানেই বুঝতে পারছো, কমেন্ট মানে আদেশ দেওয়া, মানে অর্ডার দেওয়া। দেখো এই প্রিন্সিপালটা কি বলছে, যে ওয়ান এমপ্লয়ি ইকুয়াল টু ওয়ান বস, মানে একজন এমপ্লয়ির জন্য একজনই বস হতে হবে। মানে একজন এমপ্লয়ির কাছে যা অর্ডার আসবে সেটা যেন একজন বসই দেয়, একজনের বেশি বস যেন না দেয়। তাই লিখেছে অ্যান এমপ্লয়ি শুড রিসিভ অর্ডার ফ্রম ওয়ান বস অনলি, একজন এমপ্লয়ি শুধুমাত্র একজন বসের থেকেই অর্ডার পেতে হবে। এবার ধরো তোমাদের মনে প্রশ্ন হলো, ইফ মোর দ্যান ওয়ান বস, যদি একজনের বেশি বসের থেকে অর্ডার পেয়ে যায় তখন কি হবে, তখন এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে। হুজ অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড ফার্স্ট, কার অর্ডারটা ফার্স্ট করবে এই নিয়ে এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে। আর সুপারিয়ার, এখানে সুপারিয়ার মানে তোমরা বুঝতেই পারছো বসের কথা বলছে, ঠিক আছে। তো বস ইগো ক্লাস, ঠিক আছে, বসদের মধ্যে একটা ইগো ক্লাস দেখা যাবে। কেন ইগো ক্লাস দেখা যাবে, এভরি সুপারিয়ার ওয়ান্টস দ্যাট এমপ্লয়ি শুড ডু হিজ গিভেন টাস্ক ফার্স্ট, প্রতিটা বসই চাই যে এমপ্লয়ি, ঠিক আছে, তাদের যে নিচের লেভেলে আছে, সুপারিয়ার যে নিচের লেভেলে থাকে এমপ্লয়ি, তারা যেন আমার কাজটা ফার্স্ট করে, ঠিক আছে। বসদের মধ্যে এই নিয়ে একটা ইগো ক্লাস দেখা যাবে। ফর এক্সাম্পল, এমপ্লয়ির দিক দিয়ে যদি বলি, একটা এমপ্লয়ির কাছে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে বা সেলস ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেছে স্লো প্রোডাকশন করতে, কেন, মেনটেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে ভালো কোয়ালিটির যেন প্রোডাক্টটা তৈরি করতে পারে। আর সেলস ডিপার্টমেন্ট থেকে ফাস্ট প্রোডাকশন এসছে, ঠিক আছে। বল সেলস ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা কি এসেছে, যে প্রোডাকশন তাড়াতাড়ি করতে, টু মিট পেন্ডিং সেলস অর্ডার, যাতে সেলস অর্ডার যেগুলো পেন্ডিং পড়ে সেগুলো যেন মিট করতে পারে, ঠিক আছে। বলছে এক্ষেত্রে এমপ্লয়ি কি হবে, এক্ষেত্রে এমপ্লয়ি কনফিউজড হয়ে যাবে যে হুজ অর্ডার হি শুড ফলো, কার অর্ডারটা আগে ফলো করবে, কেননা কার অর্ডারটা সে ফলো করবে। এবার এই প্রিন্সিপালে কি পজিটিভ এফেক্ট দেখে নি, বলছে নো কনফিউশন ইন মাইন্ড অফ সাবঅর্ডিনেট, ঠিক আছে। এই প্রিন্সিপালটা যদি ফলো করি তাহলে কোনো রকমের কনফিউশন দেখা যাবে না ওয়ার্কারদের মধ্যে। নো ইগো ক্লাস এবং বস, মানে বসদের মধ্যে কোনো ইগো ক্লাস দেখা যাবে না। ইমপ্রুভ এফেক্টিভনেস ইন ওয়ার্কিং, কাজে ইমপ্রুভ আসবে, ঠিক আছে। তো এবার যে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ফলো না করলে কি হতে পারে, কনফিউশন ইন মাইন্ড অফ এমপ্লয়িদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, ঠিক আছে। এমপ্লয়ি ট্রাই টু গেট রিড অফ রেসপন্সিবিলিটি বাই গিভিং এক্সকিউজেস, এমপ্লয়িরা মানে ওয়ার্কাররা এক্সকিউজ দেওয়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। কারণ তাদের যাই কাজটা বলুক না কেন ওরা কাজটা করবে না ঠিকভাবে, বা কাজে ফাঁকিও দেবে বলতে পারো, কেননা ওরা তো এক্সকিউজ দেওয়ার সুযোগ পেয়ে যাবে। কেননা বলবে যে এই ডিপার্টমেন্টের থেকে আমার কাছে এই অর্ডার এসছে, এই ডিপার্টমেন্ট থেকে এই অর্ডার এসছে, মানে এই বসের থেকে আমার এই অর্ডার এসছে, এই বসের থেকে এই অর্ডার এসছে, আমরা কার অর্ডারটা করবো, আমরা ওর অর্ডারটা করতে গিয়ে ওর অর্ডারটা করতে পারিনি, এই এক্সকিউজ দিতে পারে। আর কি হচ্ছে, ইগো ক্লাস দেখাবে এবং বস, আগেই বলেছি। আর বলছে ডিফিকাল্টি ইন মেনটেনিং ডিসিপ্লিনটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে না। তো এর সাথে সাথে আমাদের 4 নম্বর প্রিন্সিপালটা শেষ হয়ে গেল। এবার আমরা হেনরি ফিয়ালের 5 নম্বর প্রিন্সিপালটা দেখে নেবো। 5 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, ইউনিটি অফ ডিরেকশন। তো এর মানেটা হচ্ছে ইউনিটি মানে একতা, আর ডিরেকশন মানে নির্দেশ দান, অর্থাৎ নির্দেশ দানের একতা। অর্থাৎ বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি আছে না, সবার এফর্টটা একই ডিরেকশনে যেতে হবে। ওয়ান ইউনিট ইকুয়াল টু ওয়ান প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিভিশনে একটা প্ল্যান হওয়া উচিত এবং সমস্ত এমপ্লয়ি ওই প্ল্যানটাকে ফলো করবে। এবার বলছে কি এফর্ট অফ অল এমপ্লয়ি অফ অর্গানাইজেশন মাস্ট বি ডিরেক্টেড ইন ওয়ান ডিরেকশন। বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যত রকমের এমপ্লয়ি আছে, ঠিক আছে, সবার এফর্টটা একটাই ডিরেকশনে যাওয়া উচিত। আর বলেছে ইচ ডিপার্টমেন্ট বা ইচ গ্রুপ ওয়ান হেড অ্যান্ড ওয়ান প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্ট বলো বা প্রতিটা গ্রুপ বলো
তার একটা হেড এবং একটা প্ল্যান হওয়া উচিত। দেখো একটা উদাহরণে আসা যাক, একটা অটোমোবাইল কোম্পানির দুটো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো একটা ডিপার্টমেন্ট তো তোমার ধরো স্কুটি প্রোডাকশন হয় যেখানে, সেই একটা ডিপার্টমেন্ট, আর একটা বাইক প্রোডাকশন যেখানে হয় সেই বাইক ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে কি বললাম, একটা স্কুটি ডিপার্টমেন্ট আর একটা বাইক ডিপার্টমেন্ট। যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টেরই নিজস্ব একটা মার্কেট আছে এবং তাদের নিজস্ব কিছু কাস্টমার আছে, আবার এদের বিজনেস এনভায়রনমেন্টও আছে, তাই প্রতিটা ডিপার্টমেন্টেরই নিজস্ব একটা গোল থাকবে। এই গোলটা পূরণ করার জন্য, মানে এই গোলটা অ্যাচিভ করার জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ডিফারেন্ট প্ল্যানিং থাকবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়ি কেবলমাত্র একজন প্রধান, মানে যে হেডের ডিরেকশনে তার প্রচেষ্টা, মানে তার কাজটা চালিয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে রিলায়েন্স কোম্পানি, তোমরা রিলায়েন্সের নাম শুনেছো, ঠিক আছে? তোমরা রিলায়েন্স ট্রেন্ডস দেখেছো, তোমরা যাও কত দোকান, কত বড় বড় শপিং মল আছে, তোমরা দেখতে পারবে সেখানে রিলায়েন্স ট্রেন্ডস আছে, যেখানে ক্লোথস বেচা হয়। তারপর ধরো রিলায়েন্সের সিম মানে তোমরা জিও সিম যেটাকে দেখো, তারপর যে রিলায়েন্সের ফোন আছে, এদের না সবার ডিফারেন্ট মার্কেট আছে, ঠিক আছে? ক্লথসের আলাদা মার্কেট আছে, সিমের আলাদা মার্কেট আছে, ফোনের আলাদা মার্কেট আছে, ঠিক আছে? এদের নিজস্ব কিছু কাস্টমার আছে। আচ্ছা, এদের যে বিজনেস এনভায়রনমেন্ট আছে না, এইগুলো ডিফারেন্ট মানে ক্লথের এনভায়রনমেন্ট আলাদা, সিমের এনভায়রনমেন্ট আলাদা, ফোনের এনভায়রনমেন্ট আলাদা, ঠিক আছে? এই যে প্রতিটা ডিভিশনের জন্য ডিফারেন্ট প্ল্যান করা উচিত। তাই বলছে এভরি এমপ্লয়ি মাস্ট পুট হিজ এফর্ট টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ হিজ ডিভিশন গোল আন্ডার ওয়ান হেড অনলি। তাই বলছে প্রতিটা এমপ্লয়ি তাদের যে এফর্টটা আছে না, সেই এফর্টটা দেবে তাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? যে ডিভিশন গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, এবং ডিরেকশন করবে কে? ওয়ান হেড অনলি, মানে একজন প্রধানই সেই নির্দেশটা দেবে। এবার কি বলছে, পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, মানে এই প্রিন্সিপালটা ফলো করার পজিটিভ দিক কি আছে? অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল, মানে অর্গানাইজেশনের যে গোলটা আছে, মানে প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে না, সেটা অ্যাচিভ হয়ে যাবে, ঠিক আছে? মানে ফুলফিল হয়ে যাবে। আর বলছে কি এফর্ট অফ অল এমপ্লয়ি গেটস ইউনিফাইড ইন ওয়ান ডিরেকশন, মানে অর্গানাইজেশনের ভেতরে যত এমপ্লয়ি আছে না, তাদের এফর্টটা একই ডিরেকশনে যাবে। এবার কি দেখবো, কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, মানে এই প্রিন্সিপালটা যদি ফলো না করি তাহলে কি কনসিকুয়েন্স দেখা যাবে। কি বলছে, প্রথমে বলছে ল্যাক অফ কোঅর্ডিনেশন মানে আমরা বুঝি সমন্বয় সাধন, ঠিক আছে? অর্থাৎ সমন্বয় সাধনের অভাব দেখা দেবে। দেখো সমস্ত অর্গানাইজেশনের ভেতরে তো অনেক এমপ্লয়ি আছে, তারা যদি ডিফারেন্ট ডিরেকশন পায়, তাদের কোঅর্ডিনেশন অভাব তো দেখা দেবেই, ঠিক আছে? আর কি বলছে, ডিফিকাল্ট ডিরেকশন ওয়ার্ক, ঠিক আছে? এমপ্লয়িরা ডিফারেন্ট ডিরেকশন পাবে, ঠিক আছে? তাতে কি হবে, ওয়েস্টেজ অফ এফর্ট অ্যান্ড রিসোর্স আর এফর্ট যেটা আছে সেগুলো ওয়েস্ট হবে। আর কি বলছে, ডিফিকাল্ট ইন অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোল, তো অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে? এই হলো ইউনিটি অফ ডিরেকশন। এরপরে হেনরি ফিওরের 6 নম্বর প্রিন্সিপালটা দেখে নি, কি বলেছে, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। সাবঅর্ডিনেশন এর মানে হচ্ছে অধীন, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে ব্যক্তিগত স্বার্থ, আর জেনারেল ইন্টারেস্ট মানে হচ্ছে সাধারণ স্বার্থ, মানে বলতে চেয়েছে যে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ। তো লাইনটার মানেটা একটু বুঝে নিই। এই লাইনটার মানে বলছে যে একজন ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্টের চেয়ে বিজনেসের ইন্টারেস্ট অনেক বড়, তাই বিজনেসের ইন্টারেস্টকে উপেক্ষা করে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টকে কখনোই প্রাধান্য দেওয়া উচিত নয়। তাই দেখো তোমার প্রথমে কি লেখা আছে, ইন্টারেস্ট অফ অর্গানাইজেশন মাস্ট সুপারসিড মানে এখানে ইম্পর্টেন্ট দ্য ইন্টারেস্ট অফ এমপ্লয়ি, বা বলতে পারো ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্টের চেয়ে অর্গানাইজেশন ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা বলছে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অ্যান্ড অর্গানাইজেশন অবজেক্টিভ, মানে ইন্ডিভিজুয়ালের যে ইন্টারেস্ট আছে এবং অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে, দুটো যদি সেম ডিরেকশনে যায়, ঠিক আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে অর্গানাইজেশন লাভ হয়ে যাবে, ঠিক আছে? মানে অর্গানাইজেশন বেনিফিট হবে। আর বলেছে কি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অ্যান্ড অর্গানাইজেশন অবজেক্টিভ যদি ডিফারেন্ট হয়, মানে ইন্ডিভিজুয়ালের যে অবজেক্টিভস আছে আর অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে সেটা যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে কি হবে, ম্যানেজার শুড রিকনসাইল ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন অবজেক্টিভ। সেক্ষেত্রে ম্যানেজারকে আসতে হবে, ম্যানেজার এই ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস আর অর্গানাইজেশন অবজেক্টিভস এর মধ্যে কোঅর্ডিনেশন করবে, ঠিক আছে? চেষ্টা করবে কোঅর্ডিনেশন করার। আচ্ছা, ইফ নট পসিবল, যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকে স্যাক্রিফাইস করতে হবে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ করার জন্য। আচ্ছা, এর কিছু পজিটিভ এফেক্ট গুলো দেখে নিই। বলছে অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশন গোল, মানে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হবে, এটা সমস্ত কিছুই আমরা পজিটিভ এফেক্টে এই পয়েন্টটা আমরা দেখতেই পাচ্ছি, সব জায়গায় এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, সমস্ত প্রিন্সিপাল এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, তো এই পয়েন্টটা তোমরা লিখতেই পারো। আর কি বলছে, কোঅর্ডিনেশন বিটুইন অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল গোল, অর্গানাইজেশন আর ইন্ডিভিজুয়াল গোলের মধ্যে তোমার কোঅর্ডিনেশন দেখা দেবে। আচ্ছা, এবার বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি কনসিকুয়েন্স দেখা দেবে, নন অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল। দেখো যদি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আর অর্গানাইজেশনের যে অবজেক্টিভস দুটো যদি সেম ডিরেকশনে না যায়, তাহলে কি হবে, তোমার অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হবে না। আর বলছে এমপ্লয়ি সাফার করবে ইন লং রানে এমপ্লয়ি সাফার করবে। এটাই হলো তোমার সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা হেনরি ফিওরের 7 নম্বর প্রিন্সিপালটা দেখে নিই। 7 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, রেমুনারেশন অফ এমপ্লয়ি, মানে কর্মীদের পারিশ্রমিক। রেমুনারেশন মানে তোমরা ভালো মতনই
বুঝতে পারছো রেমুনারেশন মানে আমরা কি বুঝি? রেমুনারেশন মানে বুঝতে পারি যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের স্যালারি বা ওয়েজেসকে বোঝায়। কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ, লিখেছে রেমুনারেশন গিভেন টু এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়িদের যে রেমুনারেশনটা দেবো না সেটা কি হওয়া উচিত? অ্যাডিকুয়েট অ্যান্ড ফেয়ার, মানে সেটা ন্যায্য হওয়া উচিত এবং পর্যাপ্ত হওয়া উচিত, যাতে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়িরা ম্যাক্সিমাম স্যাটিসফাই হতে পারে। এবার পরের পয়েন্ট কি বলেছে? পরের পয়েন্ট বলছে এমপ্লয়ি আন্ডারপেড। ধরো একটা অর্গানাইজেশনের ভেতরে এমপ্লয়িদের ধরো কাজ করা উচিত 8 ঘন্টা, তারা 8 ঘন্টার জায়গায় ধরো কোনো অর্গানাইজেশনে তারা 10 ঘন্টা করে কাজ দিচ্ছে। তার মানে কি, যা কাজ দেওয়ার কথা তার চেয়ে বেশি কাজ দিচ্ছে, তার চেয়ে বেশি এফর্ট দিচ্ছে। তাহলে ওরা কি চাইবে? ওরা চাইবে যেন তাদের রেমুনারেশনটা যেন ফেয়ার হয়। ঠিক আছে তো? আর যদি ফেয়ার না হয় তাহলে কি করবে? ওরা কাজটা ছেড়ে চলে যাবে, ওরা ডিমোটিভেট হবে। তাই তো এখানে লিখেছে এমপ্লয়ি আন্ডারপেড, আনস্যাটিসফাইড। ঠিক আছে, এমপ্লয়িদের যদি কম পেমেন্ট করে তাহলে ওরা আনস্যাটিসফাই হবে। নেভার কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, তারা তাদের ম্যাক্সিমাম এফর্টটা কখনোই কন্ট্রিবিউট করতে চাইবে না। এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ পাবে। এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ মানে হচ্ছে ওরা কাজ ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। দেখো না, ওরা 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ করছে, তার জায়গায় যদি ওদের পেমেন্ট যা পাওয়ার কথা যদি কম পেমেন্ট পায়, ঠিক আছে, তাহলে তখন নিশ্চয়ই অন্য কোম্পানিতে জয়েন করার চেষ্টা করবে। আর বলছে তারা ডিমোটিভেট হবে। তার বলছে কি, সো টু গেট ম্যাক্সিমাম এফর্ট ফ্রম এমপ্লয়ি দে শুড বি পেড ফেয়ারলি। তাই বলছে এমপ্লয়িদের থেকে যদি ম্যাক্সিমাম এফর্ট তুমি পেতে চাও তাহলে ওদের রেমুনারেশনটা ফেয়ার পে করো। এবার বলছে যে ফেয়ার ওয়েজেস ইজ ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু, কোনো অর্গানাইজেশন ফেয়ার ওয়েজেস কিভাবে ডিটারমাইন করবে? ঠিক আছে, মানে একজন এমপ্লয়ির ওয়েজেস কত টাকা দেওয়া উচিত এটা কিসের উপর ডিপেন্ড করে? সে পয়েন্টগুলো কি বলছে? ফিনান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য কনসার্ন, মানে যেই অর্গানাইজেশনের কথা বলছে সেই অর্গানাইজেশনের ফিনান্সিয়াল ক্যাপাসিটি কত। ঠিক আছে, সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। ইচ্ছা হলেই হলো না যে এই এমপ্লয়িকে এত টাকা স্যালারি দেবো, এই এমপ্লয়িকে এত টাকা স্যালারি দেবো। অর্গানাইজেশনের ক্যাপাসিটিও দেখতে হবে, অর্গানাইজেশনের ক্যাপাসিটি কি আছে। তারা বলছে কি, কিপিং ইন মাইন্ড মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট অ্যাক্টও আমাকে দেখতে হবে, মানে গভর্নমেন্ট কি নিয়ম করেছে যে ওয়ার্কারদের বা এমপ্লয়িদের মিনিমাম কি পেমেন্ট করা উচিত সেই পেমেন্টটা তোমাকে করতে হবে। তার চেয়ে কম পেমেন্ট করলে হবে না, তার চেয়ে বেশি পেমেন্ট করতে পারো কিন্তু কম পেমেন্ট করলে চলবে না। এটা মাথায় রাখতে হবে, মানে গভর্নমেন্ট পলিসির কথাও মাথায় রাখতে হবে। আর বলছে ওয়েজেস অর স্যালারি পেড বাই কম্পিটিটর। এবার এটাও দেখতে হবে যে তুমি যেই কাজ করিয়ে তুমি যেই পেমেন্টটা করছো তোমার ওয়ার্কার বা এমপ্লয়িদের, পাশের কোনো কম্পিটিটর তার চেয়ে যদি বেশি পেমেন্ট করে, ঠিক আছে, তাহলে কি করবে? এমপ্লয়ি তো নিশ্চয়ই কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, সেই দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখবো পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ফলো করার পজিটিভ সাইডগুলো কি কি? এমপ্লয়ি গেট মোটিভেটেড অ্যান্ড এনকারেজ। ঠিক আছে, এই প্রিন্সিপালটা যদি ফলো করি তাহলে এমপ্লয়িরা মোটিভেট হবে, এনকারেজ হবে। ঠিক আছে তো? কমিটমেন্ট অফ এমপ্লয়ি ইমপ্রুভ, ওরা কখনোই কাজ ছেড়ে যাবে না, কেন ওদের যা পেমেন্ট পাওয়ার কথা সেই পেমেন্টটা পাচ্ছি, ওরা কমিট থাকবে কোম্পানির প্রতি। আর বলছে এমপ্লয়ি পুট এক্সট্রা এফর্ট ইফ দে আর স্যাটিসফাই, তারা যদি স্যাটিসফাই হয় তাহলে নিশ্চয়ই এক্সট্রা এফর্ট দেবে। আর কি হতে পারে? এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে, অর্গানাইজেশনের ভিতরে একটা বেশ ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, মানে কাজের যে একটা এনভায়রনমেন্ট সেই একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হবে। আর কি, এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি দেখা যাবে? বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল ইনক্রিজ ইন টার্নওভার অফ এমপ্লয়ি, এমপ্লয়িদের টার্নওভারটা বৃদ্ধি পাবে। টার্নওভার বৃদ্ধি হয় মানে ওরা কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। আর বলছে কি ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডিমোটিভেশন অফ এমপ্লয়ি, এমপ্লয়িরা ডিসস্যাটিসফাই হবে এবং ডিমোটিভেট হবে। ঠিক আছে, তারপর এমপ্লয়ি আর এমপ্লয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে না। এটাই হচ্ছে রেমুনারেশন অফ এমপ্লয়ি। এবার হেনরি ফেয়ারের 8 নম্বর প্রিন্সিপালটা দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রিন্সিপালটা বলছে সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন। তো সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে কেন্দ্রীকরণ আর ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ। তো এই প্রিন্সিপালটা পড়ার আগে আমরা দেখে নেব সেন্ট্রালাইজেশন জিনিসটা কি আর ডিসেন্ট্রালাইজেশন জিনিসটা কি। সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ বলতে আমরা কি বুঝে থাকি? যখন একটা অর্গানাইজেশনের ভিতরে সমস্ত ব্যাপারে ডিসিশন নেওয়ার পাওয়ার টপ লেভেল ম্যানেজারের হাতে থাকে তখন তাকে বলে সেন্ট্রালাইজেশন। আবার বলেছি শুনে নাও, যখন সমস্ত বিষয়ে, ঠিক আছে, যখন সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার পাওয়ার টপ লেভেল ম্যানেজারদের হাতে থাকে তখন তাকে বলে সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, এই সেন্ট্রালাইজেশনের ফলে কি হয়? সেন্ট্রালাইজেশনের ফলে নিচু লেভেলে যে সমস্ত কর্মী আছে না তাদের ইম্পর্টেন্সটা কমে যায়। ঠিক আছে, তাই তারা কাজে আর উৎসাহ পায় না। এইবার আমরা দেখে নিই ডিসেন্ট্রালাইজেশন জিনিসটা কি। যখন ডিসিশন নেওয়ার কিছু পরিমাণ ক্ষমতা নিচু লেভেলের কর্মীদের হাতেও থাকে, নিচু লেভেলের কর্মীদের হাতেও থাকে, বা তোমরা বলতে পারো সমস্ত লেভেল ম্যানেজমেন্ট, সে টপ লেভেল হোক, মিডিল লেভেল হোক আর লোয়ার লেভেল হোক, সব লেভেলেই যখন ক্ষমতাটা থাকে, পাওয়ারটা থাকে, তখন সেটা বলে ডিসেন্ট্রালাইজেশন। এই ডিসেন্ট্রালাইজেশনের ফলে কি হয়? ডিসেন্ট্রালাইজেশনের ফলে নিচু লেভেলের যে সমস্ত এমপ্লয়িরা আছে না তারা কাজকর্মে উৎসাহ পায়। ঠিক আছে তো? তাই দেখো এখানে লেখা আছে সেন্ট্রালাইজেশন বলতে কি বুঝিয়েছে? সেন্ট্রালাইজেশন অফ অথরিটি অর পাওয়ার ইন ফিউ হ্যান্ডস, ব্যাকে লেগে টপ লেভেল, মানে অর্গানাইজ ব্যাপারে সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার পাওয়ার, ঠিক আছে, ডিসিশন নেওয়ার পাওয়ার যদি টপ লেভেলের হাতে থাকে সেটাই হচ্ছে সেন্ট্রালাইজেশন। সেটাই বলে আমি এতক্ষণ বললাম। আর ডিসেন্ট্রালাইজেশন কি বলছে? ইভেনলি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যাট এভরি লেভেল অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, অর্গানাইজ ব্যাপারে সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা বা কিছু পরিমাণ ডিসিশন নেওয়ার ক্ষমতা যদি সব লেভেল ম্যানেজমেন্টে থাকে, সে টপ লেভেল হোক, মিডিল লেভেল হোক, লোয়ার লেভেল হোক, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এবার বলছে অর্গানাইজেশন মাস্ট নট বি ফুললি সেন্ট্রালাইজড অর ডিসেন্ট্রালাইজড। তো হেনরি ফেয়ারের প্রিন্সিপালটা কি বলছে? বলছে অর্গানাইজেশনটা কখনোই ফুললি সেন্ট্রালাইজড বা ফুললি ডিসেন্ট্রালাইজড করলে চলবে না। ঠিক আছে, দেয়ার
দেয়ার শুড বি কম্বিনেশন অফ বোথ ডিপেন্ড আপন নেচার অ্যান্ড সাইজ অফ বিজনেস। ঠিক আছে, কিরকম কম্বিনেশন হবে সেটা ডিপেন্ড করে বিজনেসের নেচার আর বিজনেসের সাইজের উপর। ঠিক আছে, যদি স্মল অর্গানাইজেশন হয় তাহলে সেন্ট্রালাইজেশন করবে, আর যদি লার্জ অর্গানাইজেশন হয় তখন ডিসেন্ট্রালাইজেশন করবে। যদি স্মল অর্গানাইজেশন হয় সেখানে ট্রানজাকশন সীমিত। ঠিক আছে, তো সেখানে তাই বলে ক্যান বি ম্যানেজ বাই ফিউ পিপল, সেক্ষেত্রে ফিউ পিপল ম্যানেজ করতে পারে। আর লার্জ অর্গানাইজেশন হলে সেখানে কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়, সেখানে ফিউ পিপল কখনোই এটাকে ম্যানেজ করতে পারবে না। মানে টোটাল যে অ্যাক্টিভিটি থাকবে অর্গানাইজেশনের ভিতরে সেটা কখনোই ফিউ পিপল ম্যানেজ করতে পারবে না। আর বলছে কি এমপ্লয়ি এফিশিয়েন্ট অ্যান্ড কম্পিটেন্ট, এমপ্লয়ি যদি এফিশিয়েন্ট এবং কম্পিটেন্ট হয় তাহলে কি হবে, এফিশিয়েন্ট মানে বুঝতেই পারছো দক্ষ হবে, তাহলে কি হবে ডিসেন্ট্রালাইজেশন করে দাও। ঠিক আছে, তো ম্যানেজার ক্যান ট্রাস্ট দেম বিকজ দে আর এক্সপিরিয়েন্স অ্যান্ড এবল টু হ্যান্ডেল এভরি প্রবলেম অন দেয়ার ওন। কারণ ম্যানেজার তখন এমপ্লয়ীদের ট্রাস্ট করতে পারবে, কারণ তারা তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা তো এবেল মানে সক্ষম, তারা দক্ষ, তারা সক্ষম, সমস্ত কাজ করতে পারে, সমস্ত কাজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো নিজের হাতে দাঁড়িয়ে হ্যান্ডেল করতে পারে এমপ্লয়িরা, সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন করে দেবে। আর বলছে কি এমপ্লয়ি নট ফুললি ডেভেলপ, এমপ্লয়ি যদি পুরোপুরি ডেভেলপ না হয়, আনস্কিলড হয়, তারা যদি দক্ষ না হয়, ঠিক আছে, তখন কি করে সেন্ট্রালাইজেশন করবে, বিকজ দে নিড গাইডেন্স ফ্রম টাইম টু টাইম, কারণ তাদেরকে সময় সময় গাইড করতে হবে, কোনো কিছু ভুল হলে তাদের ট্রেন করতে হবে। এবার বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট গুলো কি, বেনিফিট অফ বোথ সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন বেনিফিটটা পেয়ে যাবে, দুটোরই বেনিফিট পাবে। ডিসেন্ট্রালাইজেশন হলে কি হবে, যদি ডিসেন্ট্রালাইজেশন করা হয় তাহলে কি হবে, ডিসেন্ট্রালাইজেশনের ফলে ফার্স্ট ডিসিশন এট অপারেশন লেভেলে ফার্স্ট ডিসিশন মানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আর সেন্ট্রালাইজেশনের ফলে কি হবে, স্ট্রিক্ট কন্ট্রোল অফ টপ লেভেলে স্ট্রিক্ট কন্ট্রোল হবে। এছাড়াও বলতে পারো টপ লেভেলে যারা আছে তাদের কাজের যে প্রেশারটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে, আর লো লেভেলে যারা এমপ্লয়ি তারা কাজকর্মে অনেক এনকারেজ এবং উৎসাহ পাবে এবং তারা যে কোনো বিষয়ে খুব ফাস্ট ডিসিশন নিতে পারবে। আর বলছে কি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে, যদি কমপ্লিট সেন্ট্রালাইজেশন করি তাহলে ডিলে ইন অ্যাকশন, যে কোনো বিষয়ে, ঠিক আছে, যে কোনো বিষয়ে অ্যাকশন নিতে তোমার দেরি হবে, বা বলতে পারো লো লেভেলে যারা আছে তাদের মানে এমপ্লয়ীদের উৎসাহটা নষ্ট হয়ে যাবে, মানে অত এনকারেজ পাবে না, এবং টপ লেভেলে যারা আছে তাদের কাজের প্রেশারটা অনেক বেড়ে যাবে। পুরোপুরি যদি ডিসেন্ট্রালাইজেশন করি তাহলে কি হবে, মিস ইউজ অফ অথরিটি, ঠিক আছে, মানে ক্ষমতার অপব্যবহার হবে, ফার্স্ট ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, তো এর সাথে সাথে আমাদের 8 নম্বর প্রিন্সিপালটাও শেষ হয়ে গেল। এবার আমরা হেনরি ফিওলের 10 নম্বর প্রিন্সিপালটা দেখে নেব। 10 নম্বর প্রিন্সিপালটার নাম কি, স্কেলার চেইন। তো এর মায়াটা কি বলছে, মায়াটা বলছে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল। তো আগে ব্যাপারটা দেখে নি স্কেলার চেইন জিনিসটা কি, মানে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল জিনিসটা কি, এটা একটু দেখে নি। দেখো স্কেলার চেইনটার মানেই হচ্ছে তোমার চেন, তোমরা নিশ্চয়ই চেন বা বলো শিকল, শিকল শুনেছো তো, শিকল বা চেন একই জিনিস। ঠিক আছে, তো বলছে যে স্কেলার চেন কথাটার মানেই হলো ম্যানেজমেন্টের যে কাজটা চলবে না সেটা একটা শিকলের আংটার মতন হবে। ঠিক আছে, চেনের একটা আংটা থাকে, সেই আংটার মতন হবে। ম্যানেজমেন্টের টপ লেভেল থেকে শুরু করে মিডিল লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত ক্ষমতা প্রবাহের শৃঙ্খল বজায় রাখতে হবে। ঠিক আছে, ক্ষমতা প্রবাহের শৃঙ্খল মানে যে একটা চেন, ঠিক আছে, বলতে পারো একটা অথরিটি বজায় থাকবে। তাই তো এখানে বলেছে স্কেলার চেন বলছে লাইন অফ অথরিটি, এই অথরিটি মানে ক্ষমতার কথা বলা হচ্ছে, পাওয়ারের কথা বলা হচ্ছে, বা অর দিয়ে লেখা আছে চেন অফ সুপারিয়ার ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট র্যাঙ্ক। ঠিক আছে, হাইয়েস্ট মানে কি বলছে টপ লেভেলের ম্যানেজমেন্ট, তারপর টপ লেভেলের যা পাওয়ার থাকবে তার থেকে মিডিল লেভেলে একটু কম পাওয়ার থাকবে, মিডিল লেভেলের থেকে লোয়ার লেভেলে একটু কম পাওয়ার থাকবে, সেই কথাটাই বলা হয়েছে, পাওয়ারের কথা বলা হয়েছে। বলতে পারো অর্গানাইজেশনের টপ লেভেল থেকে লোয়ার লেভেলে সমস্ত আদেশ জারি করতে হবে। ঠিক আছে, তো অন্যদিকে লোয়ার লেভেলে যদি কোনো রকমের অভিযোগ থাকে, ঠিক আছে, সেইগুলি টপ লেভেলের কাছে পৌঁছে দিতে হবে। কোনো এমপ্লয়ি এই চেনের বাইরে থাকবে না। বলছে ইনফরমেশন মাস্ট পাস থ্রু এভরি কি অফ দিস চেঞ্জ, নো স্কিপিং অফ এনি কি শুড বি অ্যালাউড। ইনফরমেশন গুলো যে পাস করবো না, সে প্রতিটা কির মাধ্যমে, চেনের যে প্রতিটা কি থাকে প্রতিটা কির মাধ্যমে ইনফরমেশন গুলো পাস করবো, এখানে স্কিপ করলে চলবে না। মানে ধরো তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, মানে পাশে যে একটা চিত্র আছে সেখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দেখো ডি যদি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে যায় তাহলে কি করে পাঠাবে, ডি প্রথমে সি কে পাঠাবে খবর, সি আবার বি কে পাঠাবে, বি আবার এ কে পাঠাবে, এ আবার এফ কে পাঠাবে, এফ আবার জি কে পাঠাবে, জি তারপর এইচ কে পাঠাবে। ডি সরাসরি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে পারবে না। ডি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে গেলে প্রথমে ডি সি কে পাঠাবে, সি বি কে পাঠাবে, বি এ কে পাঠাবে, এ এফ কে পাঠাবে, এফ জি কে পাঠাবে, জি আবার এইচ কে পাঠাবে। ঠিক আছে, তো যদি এই চেনটা ব্রেক হয় তাহলে কমিউনিকেশন গ্যাপ আসবে। ঠিক আছে, তো তাই বলছি ডি কোনো খবরাখবর এইচ কে পাঠাতে গেলে ডি প্রথমে এর কাছে যাবে, এ আবার এইচ এর কাছে আসবে। বাট এই কাজটা করতে না প্রচুর সময় লেগে যায়। ঠিক আছে, এতটা সময় থাকেই না। ঠিক আছে, ডি যখন এইচ কে খবর পাঠাবে, এতগুলো স্টেপ বাই স্টেপ যদি খবরটা পাঠাতে চায় তাহলে প্রচুর টাইম লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, বাট সামটাইম ইট বিকামস আ লং প্রসেস এট ইট ক্যান ডিলে ইন টেকিং অ্যাকশন। যেটা বললাম সেটাই বলেছে, এটা করতে অনেক সময় লাগবে এবং এটা করতে অনেক দেরি হয়ে যাবে, কোনো অ্যাকশন নিতেও দেরি হয়ে যাবে। সো ইন কেস অফ এমার্জেন্সি অ্যান্ড আর্জেন্ট সিচুয়েশন ফেয়াল পারমিটেড আর শর্টকাট ইন চেইন। যদি কোনো এমার্জেন্সি বা আর্জেন্ট সিচুয়েশন চলে আসে তখন ফেয়াল কি বলেছে, তখন তুমি গ্যাং প্ল্যানটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো অর্থাৎ তখন তুমি ডি যদি এইচ কে কোনো খবর সরাসরি পাঠাতে চায় তাহলে কি করবে, তাহলে স্কেলার চেনার ফলো
করার দরকার নেই, তুমি গ্যাং প্ল্যানটা ফলো করো, তাহলে DH কে সরাসরি খবর পাঠাতে পারবে। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেম লেভেল হতে হবে, ঠিক আছে? যদি ডাইরেক্ট কমিউনিকেশন করতে হয়, DH যদি ডাইরেক্ট কমিউনিকেশন করতে চায় তাহলে সেম লেভেল হতে হবে। তো এখানে তো সেটাই বলছে ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন এমপ্লয়ি ওয়ার্কিং অ্যাট সেম লেভেল অফ অথরিটি। সেম লেভেল যদি হয়, DH দেখো সেম লেভেলে আছে, এক লেভেলেই আছে, তাই জন্য ওরা ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে। যদি সেম লেভেল না হয় তাহলে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে না। নো গ্যাং প্ল্যান ক্যান বি কনস্ট্রাক্টেড বিটুইন পিপল ওয়ার্কিং এট ডিফারেন্ট লেভেল, ঠিক আছে? ফর এক্সাম্পল গ্যাং প্ল্যান বিটুইন D and F, ঠিক আছে? D যদি F কে কোনো খবর পাঠাতে যায় তাহলে পাঠাতে পারবে না, কেননা সেম লেভেলে নেই। আচ্ছা, এবার পজিটিভ এফেক্ট গুলো দেখে নি। এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট, সিস্টেমেটিক ফ্লো অফ ইনফরমেশন গুলো একটা ফ্লোতে যাবে, মানে সিস্টেমেটিক ফ্লোতে যাবে। আর নো কমিউনিকেশন গ্যাপ ইন অর্গানাইজেশনে কোনো রকমের কমিউনিকেশন গ্যাপ দেখা দেবে না। এবার দেখে নি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ফলো না করলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? দেয়ার মে বি কমিউনিকেশন গ্যাপ, এখানে কমিউনিকেশন গ্যাপ দেখা দেবে, ঠিক আছে? তো আর বলছে নো ক্ল্যারিটি ইন অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি রিলেশনশিপ। তো মানে অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে রিলেশনশিপের ক্ল্যারিটি আসবে না। আর অথরিটি আর রেসপন্সিবিলিটি মানে আগেই আমাদের বলা আছে কর্তৃত্ব ও দায়িত্ব। এরপরে আমরা হেনরি ফিওলের 10 নম্বর প্রিন্সিপালটা দেখিনি। 10 নম্বর প্রিন্সিপালটা কি বলেছে? অর্ডার, ঠিক আছে? অর্ডার মানে কিন্তু তোমরা বুঝো না, অর্ডার মানে আদেশ। অর্ডার মানে আমরা জেনারেলি কি বুঝি? অর্ডার মানে আদেশ, কিন্তু এখানে অর্ডার মানে আদেশটাকে বোঝায়নি, ঠিক আছে? তো অর্ডারের আরেকটা ইংলিশ মিনিং কি আছে? কমেন্ট। কমেন্ট মানেও আদেশ, তাই লিখেছি দেখো, ডাজ নট মিন কমেন্ট, ঠিক আছে? এখানে অর্ডার মানে কমেন্টটাকে বলছে না বা তোমার আদেশ বলছে না। এখানে অর্ডার মানে কি বলছে? বিন্যাস বলতে পারো, ঠিক আছে? এখানে অর্ডার মানে বলছে বিন্যাস বা বলতে পারো শৃঙ্খলা, ডিসিপ্লিন। তো কি লেখা আছে দেখো, অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল, ঠিক আছে? অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত ম্যান আছে, মানে এমপ্লয়ীদের কথা বলা হয়, ইন্ডিভিজুয়াল, এদের এবং ম্যাটেরিয়াল, ঠিক আছে? অর্গানাইজেশনে প্রচুর ম্যাটেরিয়াল থাকবে, এই ম্যান আর ম্যাটেরিয়ালকে প্রপার ভাবে অ্যারেঞ্জ করতে হবে, মানে অর্ডারলি অ্যারেঞ্জ করতে হবে। আর হেনরি ফিওল কি বলেছে? হেনরি ফিওল বলেছে অর্গানাইজেশনের ভেতরে যে অর্ডার হবে, দু ধরনের অর্ডার হবে, ঠিক আছে? কি অর্ডার? একটা অর্ডার হবে ফিক্সড প্লেস, আর একটা হবে ফিক্সড সিট আর কেবিন। ফিক্সড প্লেসটা কি? টু কিপ এভরিথিং, মানে ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে। ম্যাটেরিয়াল গুলো, যত রকমের ম্যাটেরিয়াল গুলো আছে, সব ম্যাটেরিয়াল গুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, ঠিক আছে? টু কিপ এভরিথিং মানে সমস্ত ম্যাটেরিয়াল যা আছে অর্গানাইজেশনের ভেতরে তা একটা ফিক্সড প্লেসে রাখতে হবে। আর ফিক্সড সিট আর কেবিন কি বলেছে? ফর এভরি এমপ্লয়ি, ঠিক আছে? বলছে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়িরা আছে না, তাদের নিজস্ব একটা মানে একটা নির্দিষ্ট ডেজিগনেশন থাকবে, ঠিক আছে? এবং সেই ডেজিগনেশনেই তারা নিযুক্ত থাকা উচিত। তার মানে বুঝতে পারলে ফিক্সড সিট আর কেবিনটা কি? অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি গুলো আছে তাদের নিজস্ব একটা ফিক্সড একটা ডেজিগনেশন থাকবে, সেই ডেজিগনেশনে তাদের থাকা উচিত প্রতিটা এমপ্লয়ির জন্য। এটা বা বলতে পারো প্রতিটা এমপ্লয়ির জন্য একটা ফিক্সড সিট রাখা উচিত, সো দ্যাট নো টাইম অ্যান্ড এনার্জি ইজ ওয়েস্টেজ টু সার্চ এনিথিং অর এনি পারসন। তো এতে কি হবে? আমার কোনো সময় নষ্ট হবে না, এনার্জিও নষ্ট হবে না। তাহলে আমার যেই ম্যাটেরিয়ালটা দরকার, সেই ম্যাটেরিয়ালটা আমি জানি এই ম্যাটেরিয়ালগুলো এই ঘরে আছে, ঠিক আছে? এই প্লেসে আছে, আমি এখান থেকে বের করে নিতে পারবো। আর এই পার্সনের জন্য এই চেম্বার আছে, তাহলে আমি ওদের থেকে যোগাযোগ করতে পারবো। মানে বলতে চাই যে এই এমপ্লয়িরা এই সিটে বসে আছে, আমি যোগাযোগ করতে পারবো। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ, ধরো একটা এমপ্লয়ির কোনো একটা টুলের দরকার, ঠিক আছে? তা টুল সে কোথায় খুঁজবে? যদি টুলের জন্য যদি একটা কোনো ফিক্সড রুম থাকে তাহলে সে ইজিলি খুঁজে পেয়ে যাবে। আর টুলের জন্য যদি কোনো ফিক্সড প্লেস মানে কোনো রুম যদি নাই করা থাকে তাহলে এখানে টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? এইবার আমরা এই প্রিন্সিপালের কিছু পজিটিভ এফেক্ট দেখে নিই। কি বলেছে? নো ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি ইন সার্চ অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল। ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল গুলো খুঁজতে আমার কোনো টাইম ওয়েস্ট হবে না, এনার্জি ওয়েস্ট হবে না, কারণ জানি ম্যানরা এখানে আছে, ম্যাটেরিয়ালও এই প্লেসে আছে, ম্যাটেরিয়াল এই প্লেসে আছে, আর ম্যানরা এই সিটে বা এই কেবিনে বসে আছে। আবার স্মুথ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্কিং অফ অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশন কাজকর্ম খুব সিস্টেমেটিক ভাবে চলবে। বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি হবে? বলছে ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি ওয়েস্ট হবে। নট এবেল কন্ট্যাক্ট পিপল এট রাইট টাইমে পিপলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না, ঠিক আছে? এবার আমরা হেনরি ফিওলের 11 নম্বর প্রিন্সিপালটা দেখে নিই। 11 নম্বর প্রিন্সিপালটা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ইকুইটি, ঠিক আছে? ইকুইটিকে বাংলায় বলে সমতা। এই ইকুইটি মানে যে সমতা, এই সমতা মানে কিন্তু এই মিন করছে না যে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে, এমপ্লয়ি মানে সুপারভাইজার আছে, পিওন আছে, ম্যানেজার আছে, সবাইকে একই স্যালারি দেবো। তাই লিখেছে ডাজ নট মিন ইকুয়াল স্যালারি টু পিওন এন্ড সুপারভাইজার, মানে সবাইকে যে ইকুয়াল স্যালারি দেবো এইটা বলছে না। তাহলে কি বলতে চাইছে এখানে ইকুইটি মানে? এখানে ইকুইটি বলতে চাইছে যে ম্যানেজারদের উচিত, ঠিক আছে, অর্গানাইজেশনের সকল কর্মী মানে সকল যে স্টাফ আছে সবাইকে সমান চোখে দেখা, ঠিক আছে তো, এবং সকল স্তরের কর্মীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করা। তাহলে কি বললাম? ম্যানেজারদের উচিত অর্গানাইজার ভেতরে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদেরকে সমান চোখে দেখা, ঠিক আছে, এবং
সমস্ত কর্মীদের সঙ্গে সহানুভূতিশীল মনোভাব পোষণ করা। তাই লিখেছে কাইন্ড, ফেয়ার এন্ড জাস্ট ট্রিটমেন্ট টু এমপ্লয়ি, মানে এমপ্লয়ীদের সঙ্গে খুব ভালো মতন বিহেভ করতে হবে। কারা বিহেভ করে? ম্যানেজাররা। এরা বলছে সেম ডিসিপ্লিনারি রুল, এবং রুলটাও যেন সবার জন্য সমান থাকে, না এই এমপ্লয়ির জন্য এরকম রুল, ওই এমপ্লয়ির জন্য অন্যরকম রুল। ধরো ফ্যাক্টরিতে যে সমস্ত তোমার ওয়ার্কাররা আছে তাদের জন্য একরকম রুল বলে দিয়ে তারা কোনো ফ্যাক্টরির ভিতরে কোনো রকমের কোনো স্মোকিং করতে পারবে না, কিন্তু ম্যানেজারের জন্য অন্যরকম রুল, ঠিক আছে? তো স্টাফদের জন্য অন্যরকম রুল বলছে না তারা করতে পারে। এরকম করলে হবে না, সবার জন্য একই রকম রুল রাখতে হবে। লিভ রুল ফর এভরি এমপ্লয়ি ইন অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি জব করছে, ঠিক আছে, তাদের লিভ রুল সবার জন্য একই থাকতে হবে। এমন না যে ম্যানেজার বেশি ছুটি পেতে পারে কিন্তু ওয়ার্কাররা অত বেশি ছুটি পাবে না, এই নিয়মটা করলেও হবে না। আর বলছে কি ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট। তো দেখো আমাদের দেশে ভারতবর্ষ, এখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এমন না যে হিন্দুকে বেশি প্রায়োরিটি দেবে তো মুসলিমকে বেশি প্রায়োরিটি দেবে না, এরকম হতে পারে কোনো ফার্ম আছে মুসলিম ফার্ম, সেখানে মুসলিমকে বেশি প্রায়োরিটি দেবে, হিন্দুকে প্রায়োরিটি দেবে না, এরকম করলে হবে না। বা ধরো অফিসটা বা ধরো বলতো ফার্মটা আছে তোমার শহরাঞ্চলে আছে কিন্তু গ্রামের লোকদের অত পাত্তা দেওয়া আছে না, এরকম করলেও হবে না, ঠিক আছে? তারপর জেন্ডারের কথা বলেছে, তো জেন্ডার মানে ছেলে মেয়ে সবাইকে সমান প্রায়োরিটি দিতে হবে। তারপর পজিশন, ঠিক আছে, তো পজিশন নিয়েও কোনো ভেদাভেদ করা চলবে না। তাহলে এইগুলো বলেছে, যদি এটা যদি সব ঠিকঠাক ভাবে চলে তাহলে হেনরি ফিয়াল বলছে এমপ্লয়ি উইল পুট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, তাহলে এমপ্লয়ি তাদের ম্যাক্সিমাম এফর্টটা দেবে। আর বলছে কি ম্যানেজার ইজ বায়াস ইন ডিলিং উইথ এমপ্লয়ি, এখানে বায়াস মানে কি বলতে পার্সিয়ালিটি, মানে পক্ষপাতিত্ব। ম্যানেজার যদি কোনো এমপ্লয়ির সঙ্গে পক্ষপাতিত্ব করে তাহলে কি হবে? এমপ্লয়ি গেটস ডিসস্যাটিসফাই, এমপ্লয়ি স্যাটিসফাই থাকবে না, ঠিক আছে, এবং উইল নট কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম, এবং তারা তাদের ম্যাক্সিমাম এফর্টটা দেবে না। এবার আমরা এই প্রিন্সিপালের কিছু পজিটিভ সাইড দেখে নিই। বলছে এমপ্লয়ি গেট স্যাটিসফাই হবে, যদি এই নিয়মটা ঠিকঠাক ভাবে মানে তাহলে এমপ্লয়িরা স্যাটিসফাই হবে। আর মোটিভেট এমপ্লয়ি মোটিভেট হবে এবং বুস্ট আপ দেয়ার মোরাল। আর কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ফলো না করলে তার কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? ডিসস্যাটিসফাই ইন এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে। ইনক্রিজ ইন এমপ্লয়ি টার্নওভার আগেই বলেছি, ঠিক আছে, তো আনহেলদি রিলেশন বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, দুজনের মধ্যে আনহেলদি রিলেশন তৈরি হয়ে যাবে। তারপর অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এফিশিয়েন্ট এমপ্লয়ি আছে তারা কাজকর্মে কোনো রকমের উৎসাহ পাবে না, তো এই বলেছে ইকুইটি। এর পরের পয়েন্টটা বলেছে, অর্থাৎ হেনরি ফিয়ালের 12 নম্বর প্রিন্সিপালটা কি বলছে? স্টেবিলিটি অফ টেনার অফ পার্সোনাল। স্টেবিলিটি মানে কি বলছে? স্থায়িত্ব, ঠিক আছে, তো আর পার্সোনাল মানে এখানে এমপ্লয়ীদের কথা বলা হয়েছে, মানে কর্মী। আর টেনার মানে টাইম পিরিয়ড। এখানে টাইম পিরিয়ড মানে এরকম নয় যে সকাল 10টায় কাজে আসবে বিকাল 5টা অবধি, এই টাইম পিরিয়ডের কথা বলা হয়নি। তাহলে এখানে টাইম পিরিয়ড বলতে কোন টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে? এখানে বলছে যে কোনো একটা নিউ জব বা বলতে পারো নতুন একটা কাজে হ্যাবিচুয়েটেড হতে এবং সেই কাজটাকে ভালোভাবে কমপ্লিট করতে, ঠিক আছে, কোনো কর্মীকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া দরকার। কি বললাম বুঝতে পারলে তো? এখানে টাইম বলতে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি এই টাইমকে বোঝায়নি। এখানে টাইম বলতে নতুন একটা কাজে হ্যাবিচুয়েটেড হতে, ঠিক আছে, এবং সেই কাজটাকে ভালোভাবে কমপ্লিট করতে বা অ্যাচিভ করতে এমপ্লয়ীদের নির্দিষ্ট বা পর্যাপ্ত একটা সময় দেওয়া দরকার, ঠিক আছে, তো তাই কোনো কর্মীকে যে কাজেই নিযুক্ত করা হোক না কেন সেই কাজে হ্যাবিচুয়েটেড হওয়ার আগে যদি তাকে ট্রান্সফার করা হয় বা টার্মিনেট করা হয় তাহলে সে তার প্রয়োজনীয় সার্ভিসটা দিতে পারবে না। এর ফলে কি হবে? এর ফলে এমপ্লয়িরা ডিসস্যাটিসফাই হয়ে পড়বে এবং তাদের কাজের সিকিউরিটির অভাব দেখা দেবে। এছাড়াও আরেকটা দিক আছে যে নতুন করে যদি এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে এবং তাতে কি হবে? তোমার ট্রেনিং এক্সপেন্সেস, তাই না, ওদের তো এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হয়, সেই ট্রেনিং এর খরচটাও বেড়ে যাবে। তো হেনরি ফিয়াল কি বলেছে? হেনরি ফিয়ালের এই নীতিটা বলছে যে এমপ্লয়িরা যাতে এফিশিয়েন্টের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে তার জন্য তাদের অনেকটা টাইম দেওয়া দরকার। তাই দেখে এখানে লিখেছি নো ফ্রিকুয়েন্ট টার্মিনেশন, ট্রান্সফার, ঠিক আছে, তো বারবার ওদের টার্মিনেট করলে চলবে না, ট্রান্সফার করলে চলবে না, এটা বলে দিয়েছে। আর বলছে কি প্রোভাইড ফিলিং অফ জব সিকিউরিটি টু এমপ্লয়ীদের জব সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আর বলছে অ্যাভয়েড ফ্রিকুয়েন্ট ট্রান্সফার রোটেশন, ইট টেক্স টাইম ফর আ পারসন টু লার্ন নিউ স্কিল এন্ড গেট সেটেল অন জব, ওয়েস্টেজ অফ রিসোর্স, এমপ্লয়ি ইনসিকিউরিটি ফর জব উইল নট কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, বিকাম ডিসস্যাটিসফাই। তাহলে বুঝতেই পারলে ব্যাপারটা কি, বারবার করে ওদের যদি ট্রান্সফার করি বা রোটেট করি তাহলে কোনো একটা জিনিস ভালো করে শিখতে, ঠিক আছে, এমপ্লয়ীদের কোনো একটা জিনিস ভালো করে শিখতে অনেকটা টাইম লাগবে। এতে কি হবে? রিসোর্স ওয়েস্ট হবে, ঠিক আছে, এমপ্লয়িরা জবের ইনসিকিউরিটি পাবে এবং তারা তাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করতে পারবে না এবং এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে। এবার এই প্রিন্সিপালের কিছু পজিটিভ সাইড দেখে নিই। পজিটিভ সাইড বলতে ইমপ্রুভ এফিসিয়েন্সি লেভেল অফ এমপ্লয়ীদের এফিসিয়েন্ট লেভেলটা ইমপ্রুভ পাবে, এমপ্লয়ীদের এফিসিয়েন্ট লেভেলটা অনেক উন্নতি ঘটবে। নো ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড রিসোর্সেস, টাইম আর রিসোর্সের কোনো ওয়েস্ট হবে না। আচ্ছা, এই প্রিন্সিপালটা ভালো করে মানলে এটাও তো হবে, তোমার এমপ্লয়িরা অনেক স্যাটিসফাই হবে এবং এমপ্লয়ীদের জন্য যে ট্রেনিং কস্ট করতে হয় সেই খরচটাও অনেক কমে যাবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই প্রিন্সিপালগুলো যদি ফলো না করে তার কি কি কনসিকুয়েন্স দেখা যাবে। বলছে ওয়েস্টেজ অফ রিসোর্সেস ইন লার্নিং নিউ জব। দেখো বারবার করে যদি ট্রান্সফার করি তাহলে নতুন এমপ্লয়ি আসবে, নতুন এমপ্লয়ি আসলে ওদেরকে এই জবটা সম্পর্কে লার্ন করাতে হবে, শেখাতে হবে, তাতে কি হবে? তাতে প্রচুর খরচ হবে এবং রিসোর্সের অনেক ওয়েস্ট হতে পারে। আর কি ফ্রাস্ট্রেশন এন্ড ডিসস্যাটিসফ্যাকশন অ্যামাং এমপ্লয়ীদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে, কারণ যে কোনো সময় কাজ চলে যেতে পারে, তার ডিসস্যাটিসফাই হবে। আর কি এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ হবে। তো এই বলেছে স্টেবিলিটি অফ পার্সোনাল।
এবার আমরা হেনরি ফেয়লের 13 নম্বর প্রিন্সিপালটা দেখে নেব। হেনরি ফেয়লের 13 নম্বর প্রিন্সিপালটা তোমরা কি দেখতে পাচ্ছ? ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ কথাটির বাংলা অর্থ হলো উদ্যম। তো ইনিশিয়েটিভ বলতে কি বোঝায়? ইনিশিয়েটিভ বলতে বোঝায় সেলফ মোটিভেশনের সঙ্গে কোনো কিছুর স্টেপ নেওয়া। কি বললাম? সেলফ মোটিভেশনের সঙ্গে স্টেপ নেওয়া। যদি এমপ্লয়ীদের নিজের কাজ করার জন্য কিছুটা ডিসিশন নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে তারা সেলফ মোটিভেশনের সঙ্গে নিজেদের কাজটা সম্পূর্ণ করতে পারবে। বলছে যদি এমপ্লয়ীদের নিজের তো কিছু কাজ থাকে, সেই কাজটা করার জন্য তাদের ডিসিশন নেওয়ার যদি স্বাধীনতা দেওয়া হয়, তবে তারা সেলফ মোটিভেশনের সঙ্গে নিজেদের কাজটা সম্পূর্ণ করতে পারবে, বা বলতে পারে অ্যাচিভ করতে পারবে। এর ফলে তারা কি হবে? এর ফলে তারা কাজে অনেক এনকারেজ পাবে। ঠিক আছে। আর হেনরি ফেয়ল কি বলেছে? হেনরি ফেয়লের এই নীতিটা বলছে যে কাজের ব্যাপারে কর্মীদের ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তিনি আরো একটা ভালো কথা বলেছেন যে ম্যানেজমেন্ট একবার যেটা ডিসিশন নেবে, সেটা কর্মীদের সাজেশন হোক বা না হোক, কর্মীদের অবশ্যই সেটা ফলো করতে হবে। দেখো, তাই তো এখানে লিখেছে টেকিং ফার্স্ট স্টেপ উইথ সেলফ মোটিভেশন টু গিভ আইডিয়া অ্যান্ড সাজেশন। প্রথম স্টেপটা কি? সেলফ মোটিভেশন। কি? এমপ্লয়ীদের আইডিয়া সাজেশনটা নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বলছে ম্যানেজার মাস্ট গিভ অপরচুনিটি টু এমপ্লয়ি টু টেক ইনিশিয়েটিভ অ্যান্ড পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। মানে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত ম্যানেজার আছে, তারা এমপ্লয়ীদের অপরচুনিটি দেবে। কি জন্য অপরচুনিটি দেবে? বলছে যে তারা যেন ইনিশিয়েটিভ নেয়, তারা যেন ডিসিশন মেকিং পার্টিসিপেট করে, এই বিষয়ে তাদের একটা অপরচুনিটি দেবে। তাতে কি হবে? এর ফলে এমপ্লয়িরা স্যাটিসফাই হবে। তাই বলেছে ইট অল গিভ স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়ি, মাস্ট ওয়েলকাম দেয়ার সাজেশন। তাদের সাজেশনটাকে ওয়েলকাম জানাতে হবে। অ্যান্ড আইডিয়া বিফোর ফ্রেমিং প্ল্যান। তো প্ল্যানটা ফ্রেম করার আগে তাদের আইডিয়াটাকে শুনতে হবে এবং তাদের সাজেশনটাকে ওয়েলকাম জানাতে হবে। তাতে এমপ্লয়িরা অনেক স্যাটিসফাই হবে। আচ্ছা, এবার এই প্রিন্সিপালের কিছু পজিটিভ দিকগুলো দেখে নি। কি বলছে? পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। বলছে দেখো, প্রথম পয়েন্টটা তোমরা কি দেখতে পাচ্ছ? ডেভেলপ ফিলিং অফ বিলঙ্গিংনেস ইন এমপ্লয়ি। মানে এমপ্লয়ির যে ফিলিং আছে না, যদি এই প্রিন্সিপালটা ফলো করে, তাহলে এমপ্লয়ি যে ফিলিং আছে, সেই ফিলিংটার অনেক উন্নতি হবে। ঠিক আছে তো? অর্থাৎ বলতে পারো এমপ্লয়ি যে চিন্তা ভাবনার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরপর কি বলছে? এমপ্লয়ি অ্যাচিভ টার্গেট অন টাইম ইফ দে আর সেট আপ উইথ দেয়ার কনসালটেশন। বলছে অর্গানাইজেশন যে ম্যানেজার, তার সঙ্গে যদি কনসাল্ট করে এই সমস্ত বিষয়ে কিভাবে কি করা উচিত, ঠিক আছে, ওর সাজেশনটা যদি এমপ্লয়ি সাজেশনটা যদি নেয়, ঠিক আছে, ম্যানেজার যদি নেয়, তাহলে এমপ্লয়ি তার টার্গেটটা টাইম মতো অ্যাচিভ করতে পারবে। আর বলে যে এমপ্লয়ি গেট স্যাটিসফ্যাকশন। তাহলে তো এমপ্লয়ি তো যদি এই প্রিন্সিপালটা ভালো করে ফলো করা হয়, তাহলে এমপ্লয়ি মোটিভেট হবে এবং এমপ্লয়ি স্যাটিসফাইও হবে। এবার দেখে নি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা যদি ফলো করা না হয়, ঠিক আছে, তাহলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? এমপ্লয়ি উইল নট গিভ দেয়ার বেস্ট। এমপ্লয়ি তার বেস্টটা দেবে না বা দিতে পারবে না বলতে পারো। আর বলছে ডিমোটিভেশন অ্যামং এমপ্লয়ি। এমপ্লয়িরা ডিমোটিভেট হবে। এরপরে আমরা হেনরি ফেয়লের লাস্ট প্রিন্সিপাল অর্থাৎ 14 নম্বর প্রিন্সিপালটা দেখে নেব। কি বলছে? এসপ্রিট দি ক্রপস, মানে দলীয় একতা। এটা কি বলছে? টিম স্পিরিট বা টিম ওয়ার্ক, বা তোমরা বলতে পারো টিম গেম। ঠিক আছে তো? তো এটাকেই বলছে যে এসপ্রিট দি ক্রপস, মানে দলীয় একতা। তো হেনরি ফেয়ল এই প্রিন্সিপালে কিসের উপর জোর দিয়েছেন? টিম ওয়ার্কের উপর। তিনি বলেছেন সবাইকে অর্গানাইজেশনের ভিতরে অ্যাজ এ টিম কাজ করতে হবে। ঠিক আছে, কোনো ইন্ডিভিজুয়ালি কাজ করলে চলবে না। এই জন্যই তো হেনরি ফেয়ল বলছে ম্যানেজার শুড ট্রাই টু ব্রিং টিম স্পিরিট অ্যান্ড ইউনিটি অ্যামাং এমপ্লয়িজ ইন অর্গানাইজেশন। ম্যানেজারের দায়িত্ব, মানে বলতে পারো ম্যানেজারের রেসপন্সিবিলিটি, ম্যানেজারের কি চেষ্টা করা উচিত, ম্যানেজারের ট্রাই করা উচিত কি বিষয়ে? যে অর্গানাইজেশন যে সমস্ত এমপ্লয়ি আছে, তাদের মধ্যে টিম স্পিরিট নিয়ে আসা এবং তাদের মধ্যে একটা একতা অর্থাৎ ইউনিটি নিয়ে আসা, যাতে তারা এক হয়ে কাজ করে, অর্থাৎ টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। এরপরে কি বলছে? হোয়েন এমপ্লয়িজ আর কনসিডার্ড অ্যাজ মেম্বার অফ অর্গানাইজেশন ডেভেলপস আ ফিলিং অফ বিলঙ্গিংস অ্যামাং দেম, দে উইল কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম টু দ্য অ্যাচিভমেন্ট অর্গানাইজেশনাল গোল। তো এটা কি বলছে না? বলছে অর্গানাইজেশনের ভিতরে যত এমপ্লয়ি কাজ করে, তাদেরকে এরকম একটা ফিল করাতে হবে তারা যেন অর্গানাইজেশনের একটা পার্ট। তো এই কাজটার দায়িত্ব কার? এই কাজটার দায়িত্ব ম্যানেজারের। আর যদি এমপ্লয়িরাই নিজেরা মনে করে যে আমরা অর্গানাইজেশনের একটা পার্ট বা বলতে পারো অর্গানাইজেশনের একটা মেম্বার, তাহলে তাদের ফিলিং আরো ডেভেলপ হবে। তার ফলে কি হবে? তার ফলে তারা তাদের কন্ট্রিবিউট ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, যাতে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হয়ে যায়। আর আরেকটা কথা মাথায় রাখবে, অর্গানাইজেশনের ভেতরে যত রকমের এমপ্লয়ি আছে, তারা তাদের টিমের অন্যান্য এমপ্লয়ির কাজেও কোঅপারেট করবে। ঠিক আছে, যাতে অর্গানাইজেশন মানে টোটাল যে কাজটা আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যাতে অ্যাচিভ হয়ে যায়। আর এটা তখনই সম্ভব হবে যদি কর্মীদের মধ্যে একটা ইউনিটি থাকে। তাই তো হেনরি ফেয়ল বলেছে যে কর্মীদের মধ্যে একটা ইউনিটি থাকা দরকার। তাই জন্য ম্যানেজমেন্টের উচিত কর্মীদের এনকারেজ করা। আর এটাও আমরা বলতে পারি, যেটা বলছি বারবার করে, টিম কন্ট্রিবিউশন ইজ অলওয়েজ বেটার দ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের চেয়ে টিম কন্ট্রিবিউশনটা অনেকটাই বেটার। এবার এই প্রিন্সিপালের কিছু পজিটিভ সাইড দেখে নি। তাই বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, ডেভেলপমেন্ট টিম স্পিরিট। ঠিক আছে, টিম স্পিরিটটা অনেক ডেভেলপ হবে। ঠিক আছে, অর্থাৎ টিম স্পিরিটের অনেক উন্নতি হবে। বলছে অ্যাচিভমেন্ট অফ গ্রুপ গোল, যে অর্গানাইজেশনের ভেতরে যে গ্রুপ গোলটা আছে না, যে অর্গানাইজেশনের যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটা অ্যাচিভ হবে। আর বলছে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন ইন অর্গানাইজেশন। অর্গানাইজেশনের ভেতরে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন চলে আসে এই প্রিন্সিপালের জন্য। আর কি বলেছে এবার দেখে না, কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে যদি ফলো না করে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? টিম গোল মে নট বি অ্যাচিভ। অর্গানাইজেশনের যে একটা গোল আছে বা টিমের যে একটা গোল আছে, সেটা কখনোই অ্যাচিভ হবে না। নো টিম স্পিরিট থাকবে না। তো ব্যাস এই ছিল হেনরি ফেয়লের 14টা প্রিন্সিপাল। তো 14টা প্রিন্সিপাল তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো তোমাদের কেমন লাগলো
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।